আজকে আবারও আমরা এসেছি দ্বাদশ শ্রেণী বাংলা বিষয়ের মধ্যে। একদিকে যেমন পাঠ্য বিষয়ে গদ্য পদ্য গল্প ইত্যাদি নাটক এগুলো আছে, আবার অন্য প্রান্তে বাংলারই আর একটা ভাগ আছে, সেটা হচ্ছে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস। তোমাদের কাছে বইটা হাতে পাবে, যখন বুঝতে পারবে। এর আবার দুটো পর্ব আছে, ভাগ করা হয়েছে দুটো পর্বে। প্রথম পর্বে হচ্ছে আমাদের ভাষা, এই প্রথম পর্বে হচ্ছে শিল্প ও সংস্কৃতির একটা পর্ব আছে, আর দ্বিতীয় পর্বে হচ্ছে ভাষা বিজ্ঞান এই নিয়ে। আজকে আমি এই ভাষা বিজ্ঞানের একটা অংশ আলোচনা করব, যেটা শুরুতেই ভাষার ক্ষেত্রে লাগে, ধ্বনিতত্ত্ব। এই ধ্বনিতত্ত্ব যাওয়ার আগে ছোটবেলায় আমরা এই ধ্বনি সম্পর্কে অবগত হয়েছিলাম। ধ্বনিটা কি? ধ্বনি হচ্ছে মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত কিছু যে আওয়াজ বা ধ্বনি মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত হবে। যে কোনো পশু পাখি এরাও কিন্তু মুখ থেকে অনেক আওয়াজ করে। একটা পাখি কিচিমিচি করে ডাকে, কুকুর ঘেউ ঘেউ করে, গরু হাম্বা হাম্বা করে। প্রত্যেকের পশুর তার নিজস্ব একটা আওয়াজ আছে, কিন্তু সেটাকে আমরা ধ্বনি বলবো না। ধ্বনি কোনটা মানুষের ভিতর থেকে আসবে, কণ্ঠ থেকে উচ্চারিত হয়। এবার মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত অনেক রকম শব্দ হয়, ঠিক আছে? কেউ হয়তো কাঁদছে, সেই কান্নার একটা আওয়াজ হয়, কিংবা ভুলভাল পলা বকছে, সেটাও একটা আওয়াজ এক ধরনের। কিন্তু সেটাকে আমরা কিন্তু ধ্বনি বলবো না, যার নির্দিষ্ট কোনো অর্থ থাকবে এবং যেটা আমাদের দিয়ে শব্দ করা হবে, বাক্য করা হবে, পদ গঠন করা হবে, এইগুলো করা যায়, সেগুলো হচ্ছে ধ্বনি। তাহলে মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত যে সমস্ত অর্থবোধক আওয়াজগুলো পায়, সেগুলো হচ্ছে ধ্বনি। এবার এই ধ্বনি আমরা দুভাগে বিভক্ত করেছিলাম ছোটবেলায়। একটা হচ্ছে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি এই দুটোকে আমরা আবার অন্যভাবে বলি, যেটাকে বলা হয় অবিভাজ্য ধ্বনি। আর বিভাজ্য ধ্বনি আছে, সেগুলো প্রায় 4 প্রকার, সেগুলো পড়ে যাচ্ছি। এখন আছে যে অবিভাজ্য ধ্বনি তথা স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি যাওয়ার আগে আমরা ধ্বনিকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কোনগুলো? যে সমস্ত ধ্বনিগুলো নিচেই উচ্চারিত হয়, সেগুলোকে মূলত স্বরধ্বনি বলে। উচ্চারণে কারো সাহায্য নেওয়া হয় না। আমরা ছোটবেলায় পড়েছি যে অ থেকে ও পর্যন্ত কি কি, অ, আ, হস্যই, হস্য, রি, লিয়ের কথাটা আমি পরে আসছি, লি, তারপরে এ, ওই, ও, ও। শেষে আরেকটা আমাদের এক ধরনের আরেকটা স্বরধ্বনি আছে, সেটা হচ্ছে কি না এ। এটা কি না, এটাকে আবার স্বরধ্বনি হিসাবে ধরা হচ্ছে। তোমরা শুনবে অনেক শব্দ আমরা উচ্চারণ করি। ধরো একটা শব্দ আমি বলি,
যেমন দেখা, এটা কি দেখা, এইটা যখন উচ্চারণ করছি অ্যাকচুয়ালি এটা বর্ণদ্বয় একার, দেখা, আমরা দেখা বলি না, বলি কি এটাকে দে উচ্চারণ করতে হয়, তাই তো করা হয় তো। তাহলে এই ক্ষেত্রে এ উচ্চারণ হচ্ছে, এই যে কয়েকা দন্তের, এটাকে আমরা কেন বলি না, কি বলি কেন। তাহলে স্বাভাবিকভাবে এখানে এটাকে একটা বর্ণের সঙ্গে আমরা যুক্ত, এই ধ্বনির সঙ্গে আমরা যুক্ত করলাম। সেটা আরেকটা বিষয়, মাঝখানে আমি একটা সেই লিটাকে ছেড়ে গেল, লি বর্ণ, এই লিটাকে একটা আমরা অনেক বইতে ছোটবেলায় সেই বিদ্যাসাগরের বই একটা ছিল না প্রথম হাতে, অ আ হস্য দীর্ঘ হস্য দীর্ঘ লি রি, এই লি এর কোথাও আমরা পেয়েছিলাম, এই লি বর্ণ কিন্তু নেই, বাংলাতে এর অবলুপ্তি ঘটেছে, সংস্কৃতে ছিল। এই লিটাকে আমরা অন্যভাবে ব্যবহার করতাম, দেখবেন বর্ণগুলো পরিচয় দেওয়া আছে অনেক বইতে, শব্দ বর্ণের পাশে একটা শব্দ দেওয়া আছে, সেক্ষেত্রে এই লিটাকে অনেকে লিচু করেছে, এই লিয়ে অর্থাৎ লিচু। এখন এটাকে আমাদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয় ছাত্রছাত্রীদের মধ্যে, এই লি আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি, এক্ষেত্রে আমরা লয়ে হস্যইকার ব্যবহার করি, তাহলে এটা আমাদের ব্যবহারের কোনো দরকার নেই, এটা আমাদের প্রয়োজন নেই, এটা সেই কারণে অবলুপ্তি ঘটানো হয়েছে। তাই হিসেব করে দেখা গেলে স্বরধ্বনি হচ্ছে আমাদের কটা হবে, ওই নির্বাচী অ আ হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ রি, তারপরে এ ওই ও ও এ, এগুলো স্বরধ্বনি। আর ব্যঞ্জনধ্বনির প্রসঙ্গ পরে আসবো, এখন স্বরধ্বনির প্রসঙ্গগুলোই আগে বিস্তারিত আলোচনা করি। তাহলে স্বরধ্বনি মূলত আমরা যেগুলো পেলাম সেগুলো একবার লিখে নিই। কি কি পেলাম, অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও ও, নিচে মূলত এগুলোকে আমরা স্বরধ্বনি হিসেবে চিহ্নিত করলাম। এবার এদের মধ্যে আবার দেখা যাচ্ছে এই স্বরধ্বনিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি গঠন অনুযায়ী, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনিকে আমরা কিভাবে ভাগ করলাম, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। মৌলিক কোনগুলো, বাংলায় মৌলিক ধ্বনি আছে 7টা, কোনগুলোকে বলবো না, অ আ হস্যই হস্য এ ও এ, 1 2 3 4 5 6 7, কি কি বললাম এখানে লিখে নিই তাহলে বুঝতে হবে। অ আ হস্যই হস্য এ ও এ, এগুলো তো এই ধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় না, যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না তাদেরকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তাহলে যৌগিক স্বরধ্বনি কি, ঠিক তার উল্টোটা হবে, যে স্বরধ্বনিকে, যেসব স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় তাদেরকে যৌগিক স্বরধ্বনি বলা হয়, বা যে ধ্বনিকে মাধ্যমে একাধিক আমরা স্বরধ্বনি পেতে পারি তাকে যৌগিক স্বরধ্বনি বলে। যেমন ধরো আমি ওই, এই বর্ণটা, এই ওই উচ্চারণটা, এটাকে আমি এইভাবে লিখতে পারি, ও
ওই এই উচ্চারণ করে লিখতে পারি। এখানে দেখো সেই হিসাবে ও যুক্ত হর্ষই, এই দুটো স্বরধ্বনি আছে। আবার আমরা ও যখন লিখছি ও যুক্ত হর্ষ, তাহলে দেখা যাচ্ছে একটা স্বরধ্বনির ভিতরে একাধিক স্বরধ্বনি দেখা যাচ্ছে। তাহলে এগুলো বিশ্লেষণ করা যায়, সেই হিসাবে এটাকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তাহলে আমরা কি দেখলাম, স্বরধ্বনিকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে যৌগিক। মৌলিক এইগুলো আর যৌগিক। এছাড়াও আমরা উচ্চারণ অনুযায়ী স্বরধ্বনিকে আবার ভাগ, এটা কিন্তু গঠন অনুযায়ী, ঠিক আছে। এরপরে আমরা উচ্চারণ অনুযায়ী স্বরধ্বনিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, বা আরো অনেকে ভাগ করতে পারে। আমরা মূলত দুভাগে ভাগ করে দেখি। এটা হচ্ছে কি, হস্যস্বর, আর এটা হচ্ছে দীর্ঘস্বর। হস্যস্বর যে সমস্ত স্বর মানে স্বরধ্বনি, আর হস্য মানে কম। তাহলে যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে সেগুলোকে হচ্ছে হস্যস্বর বলা হয়। মূলত আমরা এই অ উচ্চারণ করতে কম সময় নিই, হস্যই, হস্য আর রি, এই চারটি বর্ণ উচ্চারণ করতে গেলে কম সময় লাগে, সেই কারণে এগুলোকে বলা হচ্ছে হস্যস্বর। দীর্ঘস্বর বাকিগুলো হবে, যেমন আটা যখন উচ্চারণ করছি তখন একটু দীর্ঘ সময় নিয়ে উচ্চারণ করছি, এই কারণে বাকিগুলো হবে দীর্ঘস্বর। অর্থাৎ দাঁড়িয়ে যাবে আ দীর্ঘইকার, দীর্ঘ, এ, ওই, ও, ও এবং এগুলো হচ্ছে দীর্ঘস্বর। আবার একটা আমরা ভাবতে পারি যে উচ্চারণ অনুযায়ী আবার একটা স্বরধ্বনিকে একটা ভাগে নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে প্লুতস্বর। আমরা একটা নাম দিলাম প্লুতস্বর। এগুলো ছোটবেলায় আমরা পড়েছি, প্লুতস্বর। সেটা কি না, অনেক সময় আমরা দূর থেকে কাউকে ডাকছি, মা তার ছেলেকে ডাকছে খোকা রে, যখন এটি খোকা রে বলা হচ্ছে, দেখো শেষের দিকে টানটা কেমন হচ্ছে, রে শেষে এইরকম এরকম করে টেনে টেনে উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, দীর্ঘ অলম্বিত আকারে করা হচ্ছে। সে যখন আবার সাড়া দিচ্ছে যাচ্ছি, হস্যইকারের একটা প্রবণতা, টান দিচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে প্লুতস্বর। অর্থাৎ যে স্বরগুলো আমরা টেনে টেনে বা অবলম্বিত করে আকারে উচ্চারণ করি তাদেরকে বলা হয় প্লুতস্বর। সেটা কবিতার ক্ষেত্রেও হতে পারে, গানের ক্ষেত্রেও ব্যবহার হয়। গানের ক্ষেত্রে এরকম শুরু টানছি, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু প্লুতস্বরের মধ্যে এটা পড়ছে। তাহলে আমরা স্বরধ্বনিকে দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কি গঠন অনুযায়ী ভাগ করলাম, সেটা মৌলিক আর যৌগিক। এখন আমরা ভাগ করলাম উচ্চারণ অনুযায়ী। আপাতত এই স্বরধ্বনির এই বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে যাব, এদের আবার উচ্চারণ অনুযায়ী স্থান আছে, সেটা অন্য ক্লাসে পড়াবো। পরিচিতি পর্বটা করে নিই, পরিচিতি করে নিই। ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি আমরা ছোটবেলায় পড়েছি ক থেকে ছন্দারম্ভ। এটা অনেক সময় পুরোপুরি সবগুলো লেখাটাও একটা জটিল, তবে এটা আমরা যদি একটা পড়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। আমরা দেখি যাই, ক, খ, গ,
আমরা লিখলাম ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কটা আছে দেখো 40টা। এই 40টা বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের প্রয়োজন হয়, এই কারণে এদেরকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণের মধ্যে এবার কোনটা কি ধরনের বর্ণ এদের সম্পর্কে একটু জেনে নিই। ক থেকে ম পর্যন্ত দেখো তো কটা, ক থেকে ম পর্যন্ত কটা বর্ণ আছে, প্রতিটা লাইনে কিন্তু 5টা করে লিখেছি, তাহলে 5 5 25। ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ উচ্চারণ করতে গেলে মুখের ভিতরে, আমাদের মুখের ভিতরে উচ্চারণ স্থান আছে, সেখানে কণ্ঠ আছে, ওষ্ঠ আছে, বিভিন্ন দন্ত আছে, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তালু এই জায়গাগুলো উচ্চারণ করি। সেই উচ্চারণে কোনো স্থান কোনো না কোনো স্থান স্পর্শ করে উচ্চারণ হয়। কি বললাম আবার বলি, ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ উচ্চারণ করতে গেলে মুখের ভেতরে কোনো না কোনো স্থান স্পর্শ করে উচ্চারণ করতে হয়। এই কারণে এই 25টি বর্ণকে বলা হয়, কি বলা হলো, এই 25টি বর্ণ ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে কি বলা হচ্ছে, স্পর্শ বর্ণ বলা হচ্ছে। স্পর্শ এখানে বর্ণ বলবো না, এই এখানে যেহেতু ধ্বনি নিয়ে আলোচনা করছি, স্পর্শ ধ্বনি। এবার দেখো এই যে 25টি ধ্বনি আছে, এই 25টি ধ্বনির মধ্যে প্রতিটার যে প্রথম শ্লোকে এক একটা বর্গ হিসাবে চিহ্নিত করি, অর্থাৎ ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ট বর্গ, প বর্গ। তাহলে মোট কটা বর্গ আছে, 5টা। এই 5টা বর্গে আমরা বিভক্ত করি। আমি যদি বলি যে ক বর্গের বর্ণগুলো বলো, তখন কি হবে না 5টা বর্ণ আছে এখানে, আমরা ক খ গ ঘ ম এই 5টা বর্ণ বলতে হবে। ত বর্গ বলে ত স দ ধ ধরতে হবে, 5টা বর্ণ বলতে হবে। অর্থাৎ প্রতিটি বর্গে কটা করে বর্ণ আছে, 5টা করে বর্ণ আছে। প্রতিটি বর্গের শেষ বর্ণ, এই প্রতিটি বর্গের শেষ ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে নাসিকা বা নাকের প্রয়োজন হয়, তাই তো, নাসিকার সাহায্য নিয়ে উচ্চারণ হয়। এই কারণে এই 5টা ধ্বনিকে বলা হয় নাসিক্য ধ্বনি। কি বললাম, প্রতিটি বর্গের শেষ ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে নাসিকার সাহায্য নিয়ে বলে এদেরকে বলা হয় নাসিক্য ধ্বনি। হয়ে গেছে। এইবার প্রতিটি বর্গে 5টা করে বর্ণ আছে, এই আছে, এদের মধ্যে প্রথম আর তৃতীয়, প্রথম আর তৃতীয় এই দুটো ধ্বনি উচ্চারণ করতে গেলে দেখা যাবে কম শ্বাসবায়ুর প্রয়োজন নেই, অল্প শ্বাসবায়ু। এই কারণে এগুলিকে বলা হয় অল্প প্রাণ বর্ণ, অল্প প্রাণ ধ্বনি বর্গের। তাহলে প্রথম আর তৃতীয় ধ্বনি, ক আর গ, চ বর্গের জ, ট ড, ত দ, প আর ব, ঠিক আছে। আর বর্গের দ্বিতীয় আর চতুর্থ এইটাকে বলা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। কেন না এটাকে উচ্চারণ করতে গেলে একটু বেশি শ্বাসের প্রয়োজন হয়, এই কারণে এটা মহাপ্রাণ ধ্বনি। এরপর আমরা প্রতিটি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, কি কি বললাম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 3টা ধ্বনি, ঠিক আছে। এই 3টা ধ্বনি উচ্চারণ করতে গেলে, এই 3টা ধ্বনি উচ্চারণ করতে গেলে একটু গাম্ভীর্য থাকে, গাম্ভীর্য থাকে। এই কারণে এদেরকে বলা হয় ঘোষ বর্ণ, ঘোষ। আর এর একটা নাম আছে, আর একটা নাম
বর্ণ, এটা ধ্বনি, ঘোষ ধ্বনি, আর এটা নাদ ধ্বনিও বলা যায়। আর বর্গের প্রথম আর দ্বিতীয় এই দুটোকে বলা হয় অঘোষ ধ্বনি, কোনো গাম্ভীর্য থাকে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই দুটো ধ্বনি হচ্ছে অঘোষ, আর এই তিনটা ধ্বনি হচ্ছে ঘোষ ধ্বনি। তাহলে ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনির কিন্তু বিশ্লেষণ করলাম। এরপরে আসবো কি না, পরের একটা ভাগ যাচ্ছি তালবস্য, মূর্ধন্য, দন্তেশ্ব, অ। এই চারটা বর্ণ কি কি বললাম? তালবস্য, মূর্ধন্য, দন্তেশ্ব, অ। এই চারটা ধ্বনি উচ্চারণ করতে গেলে শীষ দেওয়ার মতো উচ্চারণ করতে হয়, একটা আওয়াজ বেরিয়ে আসে এবং মুখের ভিতর থেকে একটা গরম বাতাস বেরিয়ে আসে। তালবস্য যে গরম বাতাস উচ্চারণ করে দেখবেন, এই কারণে এইগুলোকে বলা হয় শীষ ধ্বনি বলা হয়। শীষ ধ্বনি বা আরেকটা নাম আছে উষ্ম ধ্বনি। মাঝখানে রয়ে গেল কি অন্তস্থ জ, র, ল, ব, এই চারটা ধ্বনি। এদেরকে কি একটা নাম আছে? এদেরকে বলা হয় অন্তস্থ ধ্বনি। কিরকম না, কাকে বলছি না, স্পর্শক ধ্বনি এবং উষ্ম ধ্বনির মাঝে অন্তস্থ জ, র, ল, ব এই চারটি ধ্বনি থাকে বলে মাঝে থাকে বলে এদেরকে বলা হয় অন্তস্থ ধ্বনি। এটা তো জানা আছে পরে, এটা ডয়ের রূপ আর অন্তস্থ একটা রূপ। একটা ভুল ছিল, অন্তস্থ একটা রূপ, এটা তয়ের একটা রূপ। এবার এইটাকে ধরি, এটা একটা পরিষ্কার করি। এই দুটো ধ্বনি অনুস্বার এবং বিসর্গ, এই দুটো ধ্বনি কিন্তু কোনো ধ্বনির সঙ্গে যুক্ত হয় না, যুক্ত হয়ে বসতে পারে না। এই কারণে এদেরকে বলা হয় অযোগ, এবং কারো পিঠে চেপে বসে সেই কারণে অযোগ বাহ ধ্বনি বলা হয়। যেমন ধরো আমি ঢং ঢং, এই যে একটা শব্দের পিঠে বসছে এবং কারোর সঙ্গে যুক্ত হচ্ছে না, যেমন দয় আর ম, এই দুটো যুক্ত হচ্ছে পারে কিন্তু এরা কিন্তু যুক্ত হয় না, এই কারণে এদেরকে বলা হয় অযোগ। অযোগ, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, এই ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে দুটো কিন্তু ব আছে, লক্ষ্য করার বিষয়। দুটো ব আছে না, এই দুটো ব, একটা দুটো ব কিন্তু আলাদা নাম আছে। একটা হচ্ছে কি বর্গীয় ব, আর একটা হচ্ছে অন্তস্থ ব। বর্গীয় বয়ের কাজ হচ্ছে যে বয় আমরা মূলত তার প্রকৃত উচ্চারণটা পাই, যেমন বাবা, বাতাসা, এগুলো আমরা উচ্চারণ করছি, মানে বয়ের সম্পূর্ণ উচ্চারণটা আসছে। অন্তস্থ ব যেটা হচ্ছে স্বপ্ন, দেখো এখানে বয়ের উচ্চারণ পাচ্ছ কিনা? পাচ্ছে না। উজ্জ্বল বানান আমরা লিখছি, এই বয়ের উচ্চারণ পাচ্ছে না, তাহলে পরিষ্কার হয়ে গেল। তাহলে কোন বয়ের কোন টাকা, কিন্তু অনেক সময় আমাদের মধ্যে দ্বিধাগ্রস্ত, অনেকে প্রশ্ন করে যে দুটো ব কি কাজ, কেন লিখবো চেষ্টা করি কাজ। তাহলে ব্যঞ্জন ধ্বনিগুলো আমরা কিন্তু ভাগগুলো দিতে পরিষ্কার দেখে নাও। যে প্রথমে আমরা কি করলাম, ক থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনি বিষয় জানলাম, তারপরে বর্গ জানলাম, তারপরে নাসিক্য ধ্বনি জানলাম, তারপরে কি জানলাম অল্প প্রাণ ধ্বনি কোনটা, মহাপ্রাণ ধ্বনি কোনটা, এরপরে জানলাম আমরা কি উষ্ম ধ্বনি কোনটা, অন্তস্থ ধ্বনি কোনটা, অযোগবাহ ধ্বনি কোনটা। আপাতত এইটা হচ্ছে বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনির অংশের মধ্যে পড়ছে। এরপরে পর্বে আমরা আসবো
বিভাজ্য ধ্বনি সম্পর্কে, সেটা পরে আমরা আলোচনা করব।